17 বছর কোথায় ছিলেন? সমালোচনা করেন, আপত্তি নাই, কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন। এটা আমার পরামর্শ, আপনি চিন্তা করবেন। কারণ আপনি আচ্ছা, আমি আন্তরিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখিত। জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন প্রধানমন্ত্রী ডাকেন। রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান, আমি আপনি আন্তরিকভাবে দুঃখিত আপনার নাম ধরে বলার জন্য। আপনি ঘায়েল করা শেখ হাসিনাকে তো মাদার মাদার বলে তো আমরা দেখেছি যে হ্যাঁ, আপনি মাদার কথা মাদার বলছেন। বহু ফাদার বলা হয়েছে। আপনি বলছেন না, বহু মাদার ফাদার বলা হয়েছে। আমি শেষ করি। সেটা বলতেন কেন? আমি শেষ করি। মানে আমার তারেক রহমান সাহেবকে নিয়ে মায়া হচ্ছে যে তার রাজনৈতিক উপদেষ্টার আইকিউ লেভেল একদম মানে লো। আচ্ছা মোস্তাফিজ, আপনি দেখেন কতগুলা অভিযোগ উনি করেছেন। 1 নম্বর, আপনারা আওয়ামী লীগের মতো আচরণ করছেন এবং কোন জায়গায় আওয়ামী লীগকে ছাড়িয়ে যাচ্ছেন। আমার সব অভিযোগ কিন্তু তাদেরকে নিয়ে না। আমি কিন্তু আগে না, সেটা তাদেরকে ঠিক আছে। বলেছি যে তাদের আপনারা ভূমিকাও বলতে আমি গুরুত্বপূর্ণ আছে। সার্বিক আমি অভিযোগটা। জামাতকে নিয়ে বলেছি। তারপরে ধরেন বাক স্বাধীনতা থাকুক বা রাজনৈতিক বক্তব্য দেন, সেখানে তো একটা সীমাবদ্ধতা থাকবে শব্দ প্রয়োগের, ভাষা প্রয়োগের। যেমন নাসিরউদ্দিন নিয়ে কিছু অভিযোগ উনি উত্থাপন করলেন, খুব খারাপ ভাষায় কথা বলে, তুই তুকারি করে কথা বলে। এই সব কিছু মিলে আপনি এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক যিনি আছেন এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে দেখেন, কথাটা খুবই সিম্পল। যেটা উনি বলছেন, আমার কথাটাও সেটাই, যে ভাষাগত জায়গায় আমার সমালোচক রাশেদ নতুন একটা দায়িত্বশীল পদে দায়িত্ব পেয়েছেন, সেজন্য তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু জুলাইয়ের সময় বা তার আগে তিনি একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তো সেই জায়গা থেকে বিএনপিকে তিনি এখন যতটা ধারণ করেন, তখন আসলে ততটা ধারণ করতেন কিনা সেটাও একটা ব্যাপার। এবং এখন ধারণ করার পরে তার যে বক্তব্যগুলো আসছে, সেটাও তো আসলে রাজনৈতিকভাবে অনেকেই বলছে যে এটা আসলে ওই নাসরুদ্দিন পাটোয়ারি টাইপের বক্তব্য হচ্ছে। তো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মানে প্রধানমন্ত্রীর ভাষা কি তাহলে এরকম? মানে তাহলে কি আমরা জাতীয়ভাবে এটা মনে করে নিব না কি যে এই রাশেদের বক্তব্যগুলো এই প্রধানমন্ত্রীর বক্তব্য, উনি না বলে হয়তো বা রাশেদকে দিয়ে বলাচ্ছেন? প্রত্যেকের রাজনৈতিক জায়গা থেকে কিছু কিছু আইডিওলজি থাকে, বক্তব্যের প্যাটার্ন থাকে। এবং উনি যে আমি যেটা বললাম, মানে কেন বললাম যে উনি এখন অনেক বিএনপি হয়ে গেছেন, তো উনি যখন বিএনপিতে ছিলেন না, যে 17 বছরের কথা আমি বলছি, সেই 17 বছরে বিএনপিকে এমন কোনো আজে বাজে কথা নাই বলা হইতো না। অসাব্র ভাষায় গালি দেওয়া হতো, সংসদে আজে বাজে কথা বলা হতো। তারেক রহমানকেই যে চুপ্পুকে তারা বসিয়ে রেখেছেন এখনো সযত্নে লালন পালন করছেন, সেই চুপ্পু নিজে হচ্ছে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে খাম্বা তারেক বলতেন। তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে বলতেন যে পাকিস্তানের চর। বেগম খালেদা জিয়াকে নিয়ে যেসব কথা বলতেন সেগুলো আমি অন লাইভ বলতেও পারছি না। এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ছিল, ওই যে টাকলা মুরাদ একটা এমপি ছিলেন না, তথ্য প্রতিমন্ত্রী সম্ভবত, তো এরা এত আজে বাজে কথাবার্তা বলতেন। তখন আমার এই যে সমালোচক রাশেদদের মনের যে আগুন, মনের যে রাগ, বা ছাত্রদলের ভাইদের যে এখন যে শরীরের ভেতরকার আগুন, সেটা তখন কই ছিল? মানে এখন যে তাদের এত রাগ, মানে একদম মেরে ফেলবে, কেটে ফেলবে, কাউকে একদম মানে ঘোষণা দিয়ে দিচ্ছে যে তোমাদেরকে নাসিরকে ছাড়া আসো, দেখি আমি তোমাদের প্রোটেকশন দিয়ে দেখবো, বা হামলা করা যায়, এগুলো একজনের চোখ তুলে ফেললো। মানে আলিফ নামের যে ছেলেটা, তাকে চোখটা অন্ধ করে ফেললো। তাদের যুক্তি একটাই, যে এই যে এরকম রাজনৈতিক বক্তব্য এরকম কথাই বলছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এরকম কথা বলছে, আমি তো সহ্য করতে পারছি না, আমি এখন আপনাদের চোখ অন্ধ করে দিতে হবে, আপনারা হয় থামেন, নাইলে চোখ অন্ধ হবেন, আপনারা মরবেন, এর বেশি তো আসলে সুযোগ নাই। তো আমার কথা 17 বছর ধরে তাহলে আপনাদের এই ক্ষমতাটা কই ছিল? আপনাদের ওয়ার্ডে ওয়ার্ডে এত নেতাকর্মী, এই যে এখনকার এই যে এত রাশেদ যারা নতুন করে বিএনপিতে একদম সক্রিয় কঠোর প্রভাবশালী নেতা হয়ে উঠছেন, আপনাদের এই আগুনগুলা কই ছিল 17 বছরে? 17 বছরে আমরা দেখি নাই যে একটা আওয়ামী লীগের কোনো নেতাকে ফুলের টক আপনারা দিতে পারছেন। পলায় পলায় থাকতেন আপনারা, এই বিভিন্ন চরে, বিভিন্ন বনে বাজারে পলায় পলায় থাকতেন, মানবেতর জীবনযাপন করতেন যারা তৃণমূলের। আর যারা হনু টাইপের নেতা, তারা তো বিদেশ, কেউ লন্ডন, কেউ শিলং, কেউ অমুক তমুক দেশে তো নিজেদের সেফটি সিকিউরিটি ইনশিওর করে ছেলে মেয়েকে পড়াশোনা করার ব্যবস্থা করে দিয়ে সেটা তারা মেনটেন করতো। কিন্তু এই যে তাদের এই যে এখন নতুন করে গজায় ওঠা যেসব নেতারা হয়েছে, এবং তারা যে বারবার রাজনৈতিক শিষ্টাচার শিখাচ্ছে, তাদের সেই সময়কার ওই জায়গাটা কই ছিল? এখন নতুন নতুন ক্ষমতা এসে খুব মানে ক্ষমতার এখন গরম হয়ে গেছে, 6 মাসের মধ্যে এখন সব খুব মানে গরম দেখাচ্ছে। এই গরমের রাজনীতি যদি করতে চায়, মানে আমার সমস্যাটা কোথায় দেখে দেন, আমি বলছি যে এই যে সারা দেশে ভুতুরে বিদ্যুৎ বিল আসছে। আজকে একটু আগে আমি দেখলাম যে সেই মন্ত্রণালয় থেকে, সেই দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তিও দিছে যে রাজনৈতিক নেতারা এইসব ভুল মিথ্যা দিচ্ছে। আপনি যে যারা টিভিতে দেখছে, আপনি কমেন্ট সেকশনগুলো একটু বললেন যে
আসলে আপনারা পাচ্ছেন কিনা। আমরা মাঠে তো জরিপ করতে যাচ্ছি, সেখানে তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় এরকম ভুতুরে বিল আসছে, গ্যাস নাই, গ্যাসের তীব্র সংকট, বাসা বাড়িতে রান্না বান্না হচ্ছে না। এগুলো তো বাংলাদেশের মানুষ ফেস করতেছে। মানে গ্যাসের যারা সিলিন্ডার গ্যাসের গাড়িতে চলাচল করছে তারা মানে গ্যাস ভরতে পারছে না, তেলের দাম বেড়ে গেছে। তারপরে আপনার এখন নতুন করে যেই সংকটটা তৈরি করা হচ্ছে, এটা নিয়ে একটা সিন্ডিকেট করে দেখা যাবে যে গ্যাসের দাম বাড়ায় ফেলতেছে। তো এই সমস্যাগুলো যখন আমরা সম্মুখীন হই, এটা যখন আমার যে কোনো ধরেন যশোরে গেলাম বা আমি সিরাজগঞ্জে গেলাম, সেখানকার এলাকার স্থানীয় নেতারা এই জাতীয় সমস্যাগুলোর সাথে যখন তাদের সমস্যাগুলো আমাদেরকে বলছে, তো সেটাকে আমরা অ্যাড্রেস করব না। আমি হয়তো সুন্দর করে সাবলীল ভদ্র ভাষায় কথা বলছি, আরেকটা নেতা তো ধরেন তার মতো করে বলবে, চাঁদাবাজকে চাঁদাবাজ বলবে, চোরকে চোর বলবে, গডফাদারকে গডফাদার বলবে। ঠিক আছে, এটা যখন বলে তখন তাদের গাজালা না করে। আমি বলি তখন ধরেন এই মুহূর্তে পার্লামেন্ট নাই, আবার পার্লামেন্ট বসবে। এই যে পার্লামেন্ট নাই আবার পার্লামেন্ট বসবে, এর মাঝখানের যে সময়টা, এই সময়টা যেমন ধরেন এই যে গ্যাসের বিল বাড়ছে বা বিদ্যুৎ বিল বাড়া নিয়ে যে আলোচনা, এগুলো যদি ভৌতিক বিল হয় কিংবা সরকার যদি গায়ের জোরে বাড়ায় থাকে, সেটা কি কোনো ফোরাম নাই আপনাদের আলোচনা করার? মানে বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করে যে ভাই আপনি যে বিদ্যুৎ বিলটা বাড়াইলেন কোন লজিকে, কি যুক্তি? এই যে আমরা তো এবং সেই আলোচনাটা আমি বলছি মন্ত্রীর সাথে কি বসার সুযোগ নাই? মানে পার্লামেন্ট যখন বসবে তখন পার্লামেন্টে আলোচনা করলেন, কিন্তু পার্লামেন্টের বাইরে কি মন্ত্রীদের সাথে বসে সেটা আলোচনা করা যায় না? তারপরে বাইরে এসে প্রতিবেদন দিতে পারেন না যে আমরা গেছিলাম, উনি যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেন নাই এবং সুতরাং আমরা এই জন্য আন্দোলন করি আপনি বিদ্যুৎ বিল কম। তারা তো সেই রকম কোনো রাস্তা খোলা রাখছে না। আপনি সংসদের বাইরে তারা এইরকম কোনো আলাপ আলোচনা করার জন্য তাদের ব্যক্তিগতভাবে কোনো সময় নেই। মানে এই আলোচনাগুলোর জন্য আমরা চেষ্টা করেও পারছি না। যখন আমরা দলীয় জায়গা থেকে বিবৃতি দিচ্ছি, ধরেন এটা তো ধরেন আমরা বিএনপিকে খারাপ চেয়ে বলতেছি না, একটা দলের থেকে যখন একটা প্রেস রিলিজ আসছে এই সমস্যা কেন্দ্রিক, সেটাকে অ্যাড্রেস করে তো তারা জিনিসটাকে দেখতে পারে। তখন উল্টা যদি আপনি সেই মন্ত্রণালয় থেকে বা সেই সেক্টর থেকে যখন পাল্টা আর একটা বিবৃতি দেয় যে এটা আসলে মিথ্যা প্রোপাগান্ডা, তাইলে আপনি কি বলবেন? মানে সেখানে কি আর কোনো আলোচনার জায়গা থাকে? যখন আপনার দেয়া বক্তব্য যেটা সাধারণ মানুষজন প্রতিনিয়ত ফেস করছে, সেটাকে আপনি বলছেন যে এটা একটা প্রোপাগান্ডা, একটা মিথ্যা ইনফরমেশন, তো সেটাকে আপনি আলাপ আলোচনা কতদূর চালাবেন? আচ্ছা, এবং এই কথাগুলো যখন আপনি মানে জনগণের কথাগুলো আপনি বলছেন, কঠোর ভাষায় তো আপনার বলতে হবে, কারণ তাদের তো চামড়া আসলে এই 6-7 মাসে গন্ডারের চামড়া হয়ে গেছে। আপনার কঠোর ভাষায় বললেও তাদের আসলে গায়ে লাগছে না। আচ্ছা। গায়ে না লেগে উল্টা ধরেন নিজেদের মতো করে বিবৃতি দিচ্ছে, নিজেদের কোনো বার্তা দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছে যে না, এত কঠোর কেন বলবে, আমরা তো 17 বছর ক্ষমতার বাইরে ছিলাম, 6 মাসের মাথায় কেন আমাদেরকে নামাই দিতে চাইবে, ঠিক আছে। আমাদেরকে আরো আদর যত্ন করে লালন পালন করে আরো 17 বছর আমাদেরকে ধারণ করেন। মোস্তাফিজ আপনার কাছে আমি আসবো। এখন আমি একটু আবার রাশেদ খানের কাছে আসছি। আপনি যেহেতু আপনাকে আমি খুব ব্যক্তিগতভাবে ভালো চিনি, টক শো করেছি, আপনি একটা উদ্যমী মানুষ এবং আপনি এখন প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ। দুটো অভিযোগ তার মোস্তাফিজ বলতেছিলেন কতগুলা বিষয়, 3টা বিষয় আমি উপস্থাপন করব, আপনি ধাপে ধাপে। আচ্ছা, আমার মনে হয় আমি তার কথাগুলো নোট করেছি, আমি বলি। তারপর আমি একটু বলে দিই, সুবিধা হবে। 17 বছর কোথায় ছিলেন, এর অর্থটা দাঁড়ায় যে পাওয়ারে যাওয়ার পর প্রশাসন পেলেই ক্ষমতাধর হয় কিনা। 2, নাসিরুদ্দিনের যে গালাগালির কথাটা বললো, এই নাসিরুদ্দিনের যদি গালাগালি হয়ে থাকে কোনো আইনি বিধান আছে কিনা তার বিরুদ্ধে অ্যাকশন নেয়ার, যদি আইনি বিধান থাকে নেওয়া হচ্ছে না কেন। 3 নম্বর বলতেছি, বিদ্যুতের যে দাম বা দ্রব্যমূল্যের যে দাম, সে ব্যাপারে কনসার্ন যে মন্ত্রী বা তাদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছে না বলে সাইফ অভিযোগ করছে। আপনি যেহেতু প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, আপনার কাছে প্রস্তাব থাকবেই, আপনি উত্তর দিবেন এবং ওনারা যাতে দেখা করতে পারে সেই ব্যবস্থাটা করবে। আচ্ছা শোনেন, আমি যতটুকু সাইফ মোস্তাফিজকে চিনি, তিনি কিন্তু বিএনপি পরিবারের একজন লোক, মানে তার বাবা পরিবার তারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, এমনকি তার বাবা রুহুল কবির রিজভী সাহেবের সাথে রাজনীতি করতেন। এখন তিনি বিএনপি করতে চাননি, তিনি এখন এনসিপি করতেছেন। এখন তিনি প্রশ্ন তুলেছেন যে 17 বছর আসলে কোথায় ছিল, লুকিয়ে পালিয়ে লন্ডনে শ্রীলঙ্কে নানান কথাবার্তা বলেছে। আমার কথা, আপনি কোথায় ছিলেন? আপনি 2018 সালে আমাদের সাথে কোটা সংস্কার আন্দোলন করেছিলেন, তারপরে কিন্তু হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে আপনাকে আমরা দেখি নাই। আপনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে আপনার মতন আপনাকে দেখে আরও 10 জন অনুপ্রাণিত হতো, তাই না? তখন কিন্তু সংখ্যাটা বাড়তো। আমি এই কথাগুলো বলতাম না, যেহেতু তিনি আমাকে দিয়ে শুরু করেছেন। সুতরাং সেটার কাউন্টার হিসেবে আমি তার কাছে প্রশ্ন করলাম যে 17 বছর আপনি কোথায় ছিলেন? আপনি যদি আমি শেষ করি আমি যেটা বলেছি যে 17 বছরের আপনাদের এই হিটটা কই ছিল যখন আপনাদেরকে আমি সেই উত্তর দেব। আমি আপনার কথাগুলো, আপনি যদি 17 বছর বিএনপিতে ছিলেন না, আমি আপনার কথাগুলো নোট করেছি, আপনাকে অনুরোধ করব নোট করেন। হ্যাঁ, 17 বছর বিএনপি রাজপথে ছিল বলেই আন্দোলনের ধারাবাহিকতা বাংলাদেশে ছিল। দেখেন, অনেকে
বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবকে নিয়ে অনেকে সমালোচনা করে যে তিনি মাত্র 10-15 জন কর্মী নিয়ে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে তিনি বসে আছেন শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে। এটা একটা প্রতীকী মানুষকে সাহস জুগিয়েছে যে রুহুল কবির রিজভী সাহেব এইভাবে আছেন, আমরা কেন নাই। কিন্তু যারা নিজেদেরকে গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করছে তাদের কার্যালয়ে একটা তালা ঝুলছিল। এত এত মাস্টার মাইন্ড, এত এত সাহসী একজন তো যায় নাই, তাই না? তো সমালোচনা করলে তো অনেক কিছু করা যায়। ধান খেতে, পাট খেতে, ঘুমাতে হয়েছে। আপনি একদিন ঘুমাইছেন কারণ আপনি প্রতিবাদটা করেন নাই। আপনি ঘরে বসে খাইছেন, গার্লফ্রেন্ডে ঘুরছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন। আর ছাত্রদল যুবদলের ছেলেরা তারা কেউ গুম হয়েছে, খুন হয়েছে, নখ তুলে নিয়েছে। এই যে আপনার আমাদের রাকিব সাহেব গণঅভ্যুত্থানের সময় দেখেন নাই তার হাতে কিভাবে পুড়ে গেছে, সম্ভবত তিনি ওইখান থেকে মানে সম্ভবত আমি এটা জানি না, বাট আপনি দেখেছেন যে পোড়া দাগ কী পরিমাণ তিনি মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাই না? এরপরে আপনার ছাত্রদলের আরেকজন নেতা আমান সাহেব, আমি তাকে দেখেছিলাম যে সময় তাকে আসলে সেই আপনার 28 অক্টোবরের পরে গ্রেপ্তার করে তার নখগুলো তুলে নিয়েছিল। আমি নিজে সেই কাঁচা নখে হাত দিয়েছিলাম জামিনের পরে। তো অসংখ্য মানুষ সেই ইলিয়াস আলী সাহেবকে গুম করেছে, কত মানুষকে গুম করেছে, আয়না ঘরে রেখেছে, তাই না? জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনাকে খেয়াল রাখতে হবে, আবু সাইদ রংপুরে যেমনিভাবে শহীদ হয়েছে, চট্টগ্রামের ছাত্রদলের নেতা শহীদ হয়েছে ওয়াসিম। আপনার কতজন শহীদ হয়েছে এই সংখ্যাটা আমি বলতাম না, কতজন শহীদ হয়েছে। আপনি যেভাবে আজকে হুমকি দিতেছেন, ধামকি দিতেছেন, আজকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসগুলো বিশ্লেষণ করেন, প্রত্যেকটা ইতিহাসে আপনি ছাত্রদল, যুবদল, বিএনপির নাম খুঁজে পাবেন। গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে, তারাই তো সংস্কারের দফাগুলো আগে দিয়েছে। আমাকে শেষ করতে দেন প্লিজ, তার কথাগুলো আমি উত্তর দিই, তারপর আপনি প্রশ্ন করেন। না, আমার সিকোয়েন্স নষ্ট হবে, আমার সিকোয়েন্স নষ্ট হবে, আমার কথা শেষ করেন, আমার সিকোয়েন্স নষ্ট হবে। আমি শেষ করার পরে আপনি দয়া করে প্রশ্ন করব। হ্যাঁ, আমি সিকোয়েন্সটা শেষ করি না, আমার সিকোয়েন্স নষ্ট হবে। আমার কথা হলো, কাউকে কটাক্ষ করতে নেই। গণ অভ্যুত্থানে আপনারও ভূমিকা আছে, আমারও আছে, তাই না? সবাই তো গণ অভ্যুত্থানের শক্তি। আপনি যে সময় শুরুটা করলেন যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপির সাথে আপনি 1 থেকে 6 সরকারে ছিলেন না, তখন বিএনপি চাঁদাবাদ ছিল না, বিএনপি ফেসিবাদ ছিল না, ভাগ পাইছিলেন, এই জন্য চুপ ছিলেন, তাই তো? এরপরে আপনি একদম গণ অভ্যুত্থানের সময় পর্যন্ত বিএনপির সাথে আপনি আন্দোলনটা করেন নাই, করছেন তো নাকি? এমনকি আপনি নিজে 12 দলীয় জোটের ইফতার প্রোগ্রামে জামাতের আমির বলেছিল যে সুদূর লন্ডনে বসে জনাব তারেক রহমান আমাদের এই যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। বলছিলেন না? বলছিলেন তো যে আমাদের নেতা, বলছিলেন না? শুনছেন তো ভিডিও আপনি। তো আপনি হঠাৎ করে কি হলো, গণ অভ্যুত্থানের পরে বিএনপি আপনার চোখে খারাপ হয়ে গেল। আর আওয়ামী লীগ কি এমন মানে ভালো আপনার সাথে করলো, আপনি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন? তো এগুলো তো নির্মম সত্য, তাই না? আচ্ছা, তিনি আজকে যে কথাগুলো বলছেন আমাকে নিয়ে, যে আপনি ওই সময় বিএনপিকে কতটা ধারণ করেছেন, এখন কেন এতটা ধারণ করছেন? আমি বিএনপি করে ধারণ করব। আপনি যেভাবে এনসিপি করেন, এনসিপিকে ধারণ করেন, তাই না? আপনি তো আপনার পরিবার যে দল করে সেই দলে আপনি যান নাই। সুতরাং আপনি যে দল করতেছেন, ধারণ করতেছেন, আমি যে দল করতেছি আমাকেও ধারণ করতে হচ্ছে। আর জামাতের আমির নিজেই তো জাসদ ছাত্রলীগের নেতা ছিল। জাসদ ছাত্রলীগের নেতা যদি জামাতের আমির হইতে পারে, যেখানে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলন ছিল, সেখানে রাশেদ খান কেন বিএনপি করতে পারবে না? নুরুল হক, নূর হাসান আল মামুন সহ তাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে আমি বিএনপিতে যোগদান করেছি। আমি তো কোনো অপরাধ করি নাই। কিন্তু আপনাদের সাথে যে সকল নেতারা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ একসময় করতো, শুধুমাত্র লোভের কারণে যে আপনাদের সাথে গেলে থানা থেকে চাঁদাবাজদেরকে সারিয়ে আনা যাবে, কমিশন পাওয়া যাবে, বন্দরের উপদেষ্টা হওয়া যাবে, বিভিন্ন মিনিস্ট্রির ছাত্র উপদেষ্টা হওয়া যাবে, তাই না? ওই যে এপিএস এর কেলেঙ্কারি করা যাবে, মালপানি কামানো যাবে, তাই না? তো এই ধান্দার জন্য তো আপনাদের সাথে গিয়েছিল। কি নতুন বন্দোবস্ত? আপনি সাহেব মুস্তাফিজ নিজেই জামাতের একজন, শেষ করতে হবে এটা, আপনি সাহেব মুস্তাফিজ নিজে জামাতের একজন কট্টর সমালোচক। এই লাইনটা 1 মিনিট শেষ করুন, সময় এইটা তো শেষ করতে হবে। 1 মিনিট টাইম দেন, ওই সময় আমি কিন্তু সময় পাচ্ছি না। আপনি প্রথমে নিজে জামাতের একজন কট্টর সমালোচক ছিলেন, কিন্তু পরবর্তীতে জামাতের কাছ থেকে আসন ভাগ পেয়ে আপনি তো জামাতের হয়ে ইলেকশন করেছেন। এইটাই কি নতুন বন্দোবস্ত? জামাত যেখানে সারা বাংলাদেশে বন্দোবস্তের রাজনীতি করে, আর আপনাদের রাজনীতি ছিল নতুন বন্দোবস্ত। জামাতের সাথে গেলে নাকি আপনাদের পাপ হবে, জামাতের নেতৃত্বকে মানুষ গ্রহণ করবে না। কি এমন হলো, কি জাদু করলো যে আপনারা জামাতের নেতৃত্ব গ্রহণ করলেন? ভাই আচ্ছা, আমি বলি, আমি নোট করছি, আমি অ্যাড্রেস করি আগে। আমি আপনাকে যেটা বলি, অ্যাড্রেস করে যেটা বাদ যে আপনি বলেন না,
মানে আমি ওর নোটগুলো মানে ওনার ঠিক আছে, জবাব দিবেন। হ্যাঁ। আচ্ছা, আপনি জবাবটা দিবেন, তার আগে আমি একটা প্রশ্ন করে রাখি, যে এই যে কথাটাগুলো বললো, আপনার জন্য আন্দোলন বিএনপিও করেছে, আপনারাও করেছেন, এবং আইডিওলজিগতভাবে যদি দেখি তাহলে তো আপনারা মাঠে আন্দোলন করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, তারাও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। সেই হিসেবে আপনাদের ভিতরে যে বন্ধুত্বটা হওয়ার কথা ছিল, অর্থাৎ বিএনপি এবং এনসিপির সাথে যে বন্ধুত্বটা হওয়ার কথা ছিল, সেই বন্ধুত্বটা আমরা দেখতে পাচ্ছি না কেন? এখন আপনি এর উত্তর দিবেন, তার সাথে রাশেদের বক্তব্য যদি কিছু বলার থাকে বলেন। কারণ হচ্ছে ওই যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে পরিবর্তনগুলা ফ্যাসিবাদ কাঠামোর জন্য দরকার ছিল, সেটা আমরা সে জায়গাটা স্টিক আছি, তারা নাই। তারা ওই আগের সিস্টেমটাই ফিরে আনতে চায়, ওইটার মধ্যেই পাওয়ারটা এনজয় করতে চায়, স্ট্রাকচারটা এনজয় করতে চায়। এটা হচ্ছে মূল দূরত্বর জায়গাটা। দেখেন, আমার সমালোচক রাশেদ খান, উনি হচ্ছেন মানে উনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে ওনার আইকিউ লেভেলটা আসলে কতটুকু আসলে এটা আসলে জনগণ বিবেচনা করবেন। কারণ আমার প্রথমার্ধে আমি আসলে কি কথা বলেছি, কি প্রশ্নের জায়গাটা রেখেছি, উনি কি বুঝেছেন আমি আসলে বুঝলাম না। এখানে কিন্তু আমি একবারও বলিনি যে 17 বছর ধরে বিএনপির কোনো ত্যাগ তিতিক্ষা রাজনৈতিক কোনো জায়গা নেই, এটা কিন্তু আমি বলিনি। আমি বলেছিলাম সেটা যেটা প্রেক্ষিতে রাজনৈতিক ভাষা, নাসরুদ্দিন আপনি আমাকে প্রশ্ন করেছেন যে নাসরুদ্দিনদের পাটোয়ারি ভাষা বা এটার জন্য আসলে এই যে এখন যে হামলা মামলা হচ্ছে বা এই যে আমাদের আলিফের চোখ উঠে গেল, এটা কি ঠিক হচ্ছে কিনা। ওনাদের যুক্তি এটা যে এই রাজনৈতিক বক্তব্যের কারণে। আমার কথাটা এটাই ছিল যে আপনারা এখনই রাজনৈতিক সমালোচনাগুলো নিতে পারছেন না, আপনারা শরীরের গরম দেখিয়ে প্রতিপক্ষকে হামলা করছেন, ভিন্ন মতকে দমন করছেন। ঠিক 17 বছরে আপনাদের এই শরীরের গরম, এই রাগ, এই অ্যাগ্রেশনটা কোথায় ছিল যখন আপনাদের বিএনপির রাজনৈতিক দলকে নিয়ে, প্রধানমন্ত্রীকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাদেরকে নিয়ে এত আজে বাজে নোংরা আঘাত করা হতো, তখন এই মানে আপনাদের অ্যাগ্রেশনটা কই ছিল? সেটার জবাবে উনার ব্যাখ্যাটা শুনলে বোঝা যাবে আসলে প্রধানমন্ত্রী মানে রাজনৈতিক উপদেষ্টার আমি তো বলতে চেয়েছিলাম, তিনি তো তারপরে পরবর্তীতে উনি ইতিহাস নিয়ে অনেক কথা বলছেন। দেখেন, রাজনৈতিক ইতিহাস এগুলা আজকে একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপনি একটা প্রথম আলোতে সাক্ষাৎকার দেখবেন, সেখানে অনেক ব্যাখ্যাই উনি দিয়ে ফেলেছেন যেটা নিয়ে ওনারা এতদিন ধরে বড়াই করতেন। প্রথমেই মানে শুরুতেই প্রথম অর্ধেই দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ওই যে সেনাপ্রধানের বাসায় যে যাওয়া, সেনা দপ্তরে যে যাওয়া, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তখন চলে গিয়েছিলেন। একটা পাওয়ার নেগোসিয়েশনের জায়গায় কিন্তু ছাত্রদেরকেও ডাকা হয়েছিল। এখানে উনি স্টেটমেন্ট দিয়েছিলেন, উনি প্রথম আলোতে আজকে স্টেটমেন্টও দিয়েছেন যে ছাত্ররা সেখানে আসেনি। ছাত্ররা এই পাওয়ারের অংশীদার ভাগাভাগি করছেন। ছাত্ররা জাতীয় সরকার গঠনের কথা বলেছিল, কিন্তু বিএনপি সেখানেও না করে দিয়ে এসেছিল যে জাতীয় সরকার গঠন করা হবে না, এবং ইন্টিম গভর্নমেন্টের ফরম্যাট, কারা কারা থাকবে, সেখানে কারা কারা কি হবে, সেটার একটা জাতীয় দলিল উনি আজকে তার এই যে সাক্ষাৎকার সেখানে উনি দিয়ে ফেলেছেন। তো এই জায়গা থেকে এতদিন তারা দাবি করতো যে ছাত্ররা সব লোক বসাইছে, ইন্টিম গভর্নমেন্ট বসাইছে, কেন জাতীয় সরকার করলো না, কেন চুপ্পুর কাছে শপথ নিল, এই সব কিছুর কেনর উত্তর বিএনপি যে ডে ওয়ান থেকে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে, এটা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের উত্তরে পেয়ে যাবেন। এবং অভ্যুত্থানে কার কি অবদান, এইগুলা নিয়ে যদি এখন রাশেদ খান্না আলাপ আলোচনা করতে যায়, তাহলে আমরা অনেক পুরানো আলোচনা করতে পারি। এই 18-19-এর যেসব কোটা সংস্কার, তারপরে আমাদের যেই রোড সেফটির যে মুভমেন্ট, এগুলোতে তাদের ভূমিকাও কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ। অনেক অভিযোগ আছে টাকা খেয়ে হচ্ছে যে তারা আমাদের সাথে বিট্রে করছে, তাদের সাথে আমরা অনেকে ছিলাম না কেন, এরকম অনেকগুলো এলিগেশন ছিল। গণ অধিকার পরিষদটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া বা তাদের সাথে একটা কোয়ালিটি ফোর্স না থাকার রিজন কিন্তু এটা যে তারা অলওয়েজ এই পাওয়ারের সাথে নেগোসিয়েশন করছে, তারা অমুকের টাকা খাইছে, তারা তমুকের সাথে নেগোসিয়েশন করছে। এবং এই যে জুলাই গণঅভ্যুত্থানে রাশেদ খান তার একটা কোনো ডকুমেন্ট দেখাক যে সে আছে এখানে, তার দলের যে প্রধান ছিলেন নুরুল হক নূর, তিনি নিজে হচ্ছে স্টেটমেন্ট দিছেন যে এই রাশেদ হচ্ছে যে এখানে জুলাই গণঅভ্যুত্থানে কোথাও ছিলেন না। তারপর তাদের আরেকজন, তাদের ছাত্র অধিকার পরিষদের আরেকজন ছিলেন জাবের মাহমুদ, উনি বলেছেন যে তার সাথে মানে নুরুল হক নূর গ্রেফতার হওয়ার পরে তার সাথে কোনো রকম যোগাযোগ করা যেত না, 22 তারিখের পরে বহুবার কল করেও তাকে পাওয়া যায়নি। তো এই অভিযোগগুলো তাদের আপনাদের ছাত্র অধিকার পরিষদের নেতা। আমি তো আমি তো বিএনপির সাথে আছি, তো সেটা তো আপনি কি না, আপনি তাইলে আপনি হয়তো বা অভ্যুত্থানের সময় বিএনপির গুপ্ত হিসেবে মানে আমি গণ অধিকারে ছিলেন, বিএনপির গুপ্ত হিসেবে ছিলাম। তো আপনি বলেন জাবের মাহমুদকে, আপনার যে দলে গুপ্ত হিসেবে ছিলেন সেই দলের ছাত্র সংগঠনের ছাত্র। তো এই যে রাশেদদের কথা বলতে গেলে শেষ করা যাবে না, বুঝছেন? তো এইগুলা তার ইতিহাস সে ভুলে যায়, সে এখন নিজেকে আপাদমস্তক
ডে ওয়ানের বিএনপি মনে করছে, ডে ওয়ানের বিএনপি মনে করছে 3 আগস্ট আপনি নামবেন, 3 আগস্ট 3 তারিখে তো সবাই নামছে। আপনার যে শোনেন 3 তারিখে আপনি সবাই আসিফ নামছে। মাহমুদকে জিজ্ঞেস করবেন যে প্রথম এক দফা ঘোষণা দেওয়ার জন্য আসিফ মাহমুদকে আমি প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, আপনি আপনার জাতিসংঘের সাথে যে সম্পর্ক তৈরি হয় নাইট আপনার ইসলামকে সময় আমি পাঠিয়েছিলাম। আপনি আমাকে একটু আগে আপনি শিষ্টাচার শিখালেন। আমার অবদান সম্পর্কে জানতে গেলে বললে আপনি পাগল হয়ে যাবেন। আসবো রাশেদ, আপনি আপনার কাছে আমাকে আসবো। আপনি নাইটকে জিজ্ঞেস করবেন। আপনি আমাকে শিষ্টাচার আমার শিখালেন অবদান যে আপনার সময় কথা না বলতে, আপনি কেন কথা বলছেন তাহলে? না ঠিক আছে, আমি আপনার মতো তো ন্যূনতম শিষ্টাচার নেই। আপনি বলেন। আপনি আমার সময় কেন কথা বলেন তাহলে বলেন? আপনিও তো বলেছিলেন। না না না, আপনি তো থামাই, না বলছিলেন- আমি কথা বলিনি। আপনি থামাই দিয়েছেন, আমি থেমে আপনি গেছি। এই যে এটা কিন্তু ভাই এটা আপনি খুবই থামাই দিয়েছেন, unfortunate। আমিও আমার থেমে গেছি। উনি ঠিক কিন্তু আছে, বারবার আপনার বলে যে কাছে আমার আসবো। কথার ফ্লো নষ্ট হয়ে যায়। তো উনি প্র্যাকটিক্যালি সে আপনি বলেছিলেন, করে। আমিও থেমে গেছি না? এবার বলেন, শোনেন, continue যেটা করেন। বলছি যে উনি যেগুলো দাবি করছে আসিফকে, হ্যাঁ আসলেই এক দফার ঘোষকই রাশেদ খান, বুঝছেন? রাশেদ খানই নাহিদ ইসলামকে বলছে, বিভিন্ন সময় উনি বলে না এই যে এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ করতো কে, ওই যে গোলাম রব্বানি নুরুল হক নূরকে বলতো এই তুমি তো আমার ছোট ভাই, এটা উনি এই রাশেদ খানও বারবার বলে এই আসিফ আমার কর্মী ছিল, অমুক আমার কর্মী ছিল। এইভাবে সে বুঝায় যে আমার অভ্যুত্থানে সব এরা আমার বাচ্চা কাচ্চা, এবং আমাকে হচ্ছে সালাউদ্দিন আহমেদ ওহি দিতেন শ্রীলং থেকে, আমি সেগুলা এখানে নাজিল করে আমি আমার অভ্যুত্থানটা চালাইছি। এই ক্রেডিটবাজি করে 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 আজকে তিনি একটা পদ পাইছেন, এবং এই পদ দিয়ে এখন যা না তা মিথ্যা প্রোপাগান্ডা সে কন্টিনিউয়াসলি চালায় যাচ্ছে। একটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কথাবার্তা যদি এরকম হয়, প্রধানমন্ত্রীর লেভেল বাংলাদেশের মানুষ এখন চায়ের স্টলে আলোচনা করে যে আমাদের এই প্রধানমন্ত্রীর লেভেলটা কোন দিকে। আচ্ছা, সাইফুল আরেকটা বিষয় আমি উল্লেখ করি, দেখেন আরেকটা আলোচনা এখন আসছে যে এক দফার ঘোষণা নিয়ে। এক দফার ঘোষক অনেকে হয়ে গেছে এখন। আমি দেখলাম যে সালাউদ্দিন আহমেদ একদিন বলতেছেন যে মানে তারেক রহমান সাহেব অনেক আগে এটা দিছেন 17 বা 18 তারিখে, তারপরে উনিও কোনোভাবে হয়তো শিলং থেকে রাশেদের মাধ্যমে পাঠাইছেন, এটা আমাদের মাধ্যমে হয়তো বা 3 তারিখে আমরা দিছি। তারপরে আনু মোহাম্মদ 2 তারিখে এরকম দ্রোহযাত্রার মধ্য দিয়ে দিছে। তারপরে সলিমুল্লাহ খানও এরকম বলছে। তারপরে বদরুদ্দিন উমর উনি তো আরও আগে থেকে বলতেছে। তো এই যে স্টেটমেন্টগুলো কালেকটিভলি আমিও দিছি, বুঝছেন? ঘটনা হচ্ছে বাংলাদেশের মানুষ 17 বছর ধরে, আপনার আমার মতো অনেক মানুষই এই এক দফার ঘোষণা দিয়ে আসছে যে শেখ হাসিনার পতন হইতে হবে। তারপরে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির জায়গা থেকে আমি একটু শেষ করি, রাজনৈতিক দলগুলো আমি একটা বিরতিতে যাব। রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার বলছে যে এক দফার ঘোষণা, বিএনপির পতন হইতে হবে, আওয়ামী লীগের পতন হইতে হবে, শেখ হাসিনার পতন হইতে হবে। কিন্তু আলটিমেটলি যে ছেলেটা নাহিদ ইসলাম ঘোষণা দিছে তার উপরই কিন্তু সবকিছু বর্তাইছে। তার ঘোষণা শুনেই সারা বাংলাদেশের মানুষ রাজপথে নামছে, তার ঘোষণা শুনেই এই শেখ হাসিনা এখন দিল্লিতে পলায়ন করে আছে। এবং আপনার সাথে আমার একটা টকশোতে মনে কথা হয়েছিল, সেখানে আপনিও বলছিলেন যে শেখ হাসিনা ফিরলে কাকে হত্যা করতে চাবে, কাকে মারতে চাবে, সেটা হচ্ছে নাহিদ ইসলাম। তো যে এখন যে আন্দোলন নিয়ে এত কারাকারি, আমি তো এটা বাদ সঞ্চালক, বাদ দিয়ে সেজন্য- আসলে এই ইতিহাসগুলোকে বিকৃত করার সুযোগ নেই। আপনারা বর্তমানে, আমি যেটা বলতে যাচ্ছি ওনাকে যেটা বলতে চাচ্ছি, বিএনপির ভাইদের বলছি, বর্তমানে যে সমস্যাগুলা, এই আন্দোলন নিয়ে মারামারি না করে এই যে বিদ্যুৎ নাই, তেল নাই, এর দাম বেশি, ওটার দাম বেশি, এটা নিয়ে আলোচনাটা সাহেব, যে বিষয়টা আমি মূলত বলতে চাচ্ছি, দেখেন এক দফার দাবি আপনি দাবি করেন, রাশেদ দাবি করুক, আমি দাবি করি, XY যেই দাবি করুক না কেন, সেটা আমার কাছে মেইন ফোকাস পয়েন্ট না। ফোকাল পয়েন্টটা হলো এই যে আপনাদের সাথে এখন বিরোধটা কোথায় হলো? কারণ দুইজনই তো ঐক্যমত্যে ছিলেন শেখ হাসিনার রিমুভালের জন্যে। সেখানে আপনাদের এই বিরোধটা কেন হলো? এবং এই যারা এখন আজকে যেমন আপনি বললেন যে বিএনপি এইটার কৃতিত্ব নিতে চায়, যে জুলাইয়ের ঘোষক তারা বা এক দফার দাবি তারা আসছে, তার মানে এইটা কি এখন কোনো এই চেতনাটা কি খুব মূল্যবান? এইটা কেউ শোল্ডারে নিতে পারলে তারা লাভবান হবে, এই ধরনের কিছু? মানে কি মানে এই জুলাই চেতনার, যে জুলাই আন্দোলনের কৃতিত্বটা নিতে দেখেন, পারলে? আমি ইতিহাসের জায়গা থেকে বললাম, আবার আজকের 3 তারিখ এই জন্য এটার স্মরণ করলাম। আজকে নাহিদ ইসলাম এটা বলেছেন যে জুলাইয়ের প্রকৃত ঘোষক হচ্ছে যে এই আহত নিহত পরিবারের সদস্যরা, সাধারণ জনগণরা। আমরা এইভাবেই আসলে দেখতে চাই, কিন্তু আমরা মানে এগুলো বলতে আসলে আমাদের মনে হয় যে এগুলো বারবার ঘাটাঘাটি করা, নোংরামি করা, বা ইতিহাসকে নিয়ে যত আমি এখন চর্চা করব তত কিন্তু আমরা এখন পিছিয়ে যাব। কারণ আমাদের মেইন জায়গাটা ছিল যে জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করে বর্তমানে আমরা যতগুলো রাজনৈতিক দল আছি, সরকারে যারা আছে, বিরোধী দলে যারা আছে, সবাই মিলে বাংলাদেশের জন্য কি কি করা যায়, কি কি সমস্যা হচ্ছে সেটার আলোকে কি কি সমাধান করা যেতে পারে, এটা সবাই মিলে সবার অংশীদারিত্ব নিয়ে। তো সেটা না করে তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে ঠিক আগের ফরম্যাটে একটা হরিলুটের একটা আয়োজন মানে শুরু হয়ে গেছে। আপনি যদি মনে করে থাকেন, সেখানে আপনি দেখবেন যে আমাদের যে মীর শাহ আলমের ব্যাপারে কতগুলো রিপোর্ট আসলো, যেই নিউজগুলো থেকে রিপোর্ট হলো, সেখান চ্যানেলগুলো থেকে সেই নিউজ বট অ্যাটাক করে বিভিন্ন হুমকি ধামকিতে নামিয়ে দেওয়া হলো। আমার তাদের সেসব চ্যানেলে দায়িত্বশীল যারা ছিল তাদের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছি। একটা চ্যানেল বলেছে
তাদেরকে এমন জায়গা থেকে ফোন দিয়েছে, ফোনে বলা হয়েছে যে আমরা এই ব্যাপারটা মনে রাখবো, তারপর তারা সরাতে বাধ্য হয়েছে। তার পরবর্তীতে আরেকটা চ্যানেলে, সেই চ্যানেলটার নাম উল্লেখ করে চ্যানেল 1, সেখানে এরকম অনেকগুলো রিপোর্ট হয়েছে, সেখানে বট অ্যাটাক করে নামিয়ে দিয়ে ফেলা হয়েছে। এবং সেই ইনফরমেশনগুলো যে মিথ্যা হয়, সরকার থেকে তাহলে সঠিক ইনফরমেশনগুলো দিয়ে আমাদের কাছে, জনগণের কাছে দিক। সেই ইনফরমেশনগুলো তো মিথ্যা না, সেখানে তো তাদের দলীয় যেই লোকজন আছে তাদেরকে টেন্ডার দেওয়া হচ্ছে। মির্জা আলমের নিজের ছেলের যে নামে যে এখন কোম্পানি, সেই কোম্পানিতে 70% কাজ সেটা বগুড়া কেন্দ্রিক করে দেওয়া হচ্ছে। এবং এই লোকটাকে নিয়ে তার দল একটা মানে কোনো রকম মানে কিছু স্টেপ নেয়নি এখন পর্যন্ত। এবং সে দেখা যাচ্ছে যে বারবার বসে বসে নিজেদের মতো করে বারবার বগুড়া কেন্দ্রিক কথা বলছে, যে বগুড়াতে এটা হলে ভাই কী সমস্যা রে ভাই, কী সমস্যা রে, এরকম অনেক কথাবার্তা বলছে। এবং রাশেদ আরেকটা কথা বললো যে পারিবারিক একটা ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, আমার পরিবারের জায়গা থেকে, আমার পরিবারের জায়গায় তারা বিএনপি ধারণ করতো। এবং আমি ছোট থেকে বড় হয়ে আমি দেখেছি যে বিএনপি আসলে রাজনৈতিকভাবে কখনো এরকম করে সফল হতে পারেনি। এবং আমার বিএনপির সাথে যুক্ত না হওয়ার রিজন এইটাই, তাদের আদর্শিক জায়গায় আমি ধারণ করি না। আমার জায়গা থেকে আমি মনে করেছি যে আমি নতুন একটা আইডিওলজি, যেটা এনসিপি তরুণদের নিয়ে যে রাজনীতিটা করতে চেয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে চিন্তা করেছে, সেটার সাথে আমি অ্যালাইন করি। এবং রাশেদ সারাদিন যে জামাতকে নিয়ে এত কথাবার্তা বলে, দায়িত্বশীল শিবিরের প্রেসিডেন্ট আমাকে একজন আরেকদিন বললেন যে তিনি শিবিরের সদস্য ছিলেন। তো এই যে এই সখ্যতা প্রেমগুলো, আমাদের এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে আমি ছাত্র দল বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম। আচ্ছা, আমি আবার আপনার কাছে আসবো, তার আগে আমি রাশিদের কাছে যাচ্ছি। যে আচ্ছা, রাশিদ খান কয়েকটা কথা বলছেন আপনার আলোচনা এর আগের পর্বে। আপনি বলছেন রাকিবের উপরে নির্যাতন হয়েছে, ইলিয়াস হোসেন গুম হয়েছে, ইভেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনিও গুম ছিলেন। আচ্ছা, মানে সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, যখন সুযোগ আসলো পার্লামেন্ট অধ্যাদেশগুলো পাশ করার, সবার আগে তো অগ্রাধিকার দেওয়া উচিত ছিল এই গুম অধ্যাদেশটাকে। আচ্ছা, সেটা আপনারা কেন আমি দিলেন শুরু না? করি। শোনেন, এটা তো উনি ভুক্তভোগী সবাই। যে কথা দিয়ে আমাদের সাহেব মুস্তাফিজ যেটি বললেন, এই প্রশ্ন আমরা যে উত্তরটা সময় দিয়ে না। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, আমরা যারা নেতৃত্বের জায়গায় ছিলাম, ইত্তেফাক পত্রিকা নিউজ করেছিল যে কোটা সংস্কার আন্দোলনের 4 শীর্ষ নেতা শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এরপরে সেখানে যে ধরনের কথাবার্তাগুলো লেখা হয়েছিল যে 13 সালে আমাকে বা ফারুক, নুরুল হক নূর, হাসান আল মামুন আমাদেরকে আসলে হল থেকে বের করে দিয়েছে, নানান কথাবার্তা। তো যখন এই ধরনের বক্তব্য আসলো ইত্তেফাকে, তখন কিন্তু আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম। এবং ইত্তেফাক পরবর্তীতে দুঃখ প্রকাশ করে এবং তাদের সেই সংবাদ তারা প্রত্যাহার করে। পরের দিন আবার সেই দুঃখ প্রকাশ তারা প্রিন্টেও দেয়, তাই না? তো ওই বিষয়গুলো ওই সময় সমাধান হয়ে গেছে। এমনকি আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। ওই সময় শেখ হাসিনার সময়ও কি এটা প্রমাণ দেখাতে পেরেছে? পারে নাই। সুতরাং এখন ওইগুলো বলে আমাকে ঘায়েল করা, শেখ হাসিনাকে তো মাদার মাদার বলে তো আমরা দেখেছি যে হ্যাঁ, আপনি মাদার কথা মাদার বলছেন। বহু ফাদার বলা হয়েছে। আপনি বলছেন না, বহু মাদার ফাদার বলা হয়েছে। আমি শেষ করি। সেটা বলতেন কেন? আমি শেষ করি। আপনি আমাকে তো অ্যালাউ আপনি করেন তো নাই। আমাকে ইয়ে করছেন। আমি শেষ করি, সেটাই তো। এই তাহলে জন্য আপনি মাদার কেন বলতেন? আমি শেষ করি। এটা বলেন, একটু উত্তর দেন। হ্যাঁ, আমি মাদার কেন বলেছি বলবো তো। আমাকে আরেকটা মজার তথ্য আছে, সবাই আপনার সহকর্মীরা বলে যে সহকর্মীরা তো রাশেদ আপনাদের- হচ্ছে মিডিয়া দেখলে সবার আগে চলে যায়, আর রাশেদ- পুলিশ আর রাশেদ আচ্ছা, শেষ আমি করুন। পুলিশ দেখলে সবার না না, পিছনে ভাগে। মুস্তাফিজ, আচ্ছা, আপনি ঠিক আছে। বললেন, রাশেদ শোনেন, শেষ করুন। আমি আপনাকে আগেই বলেছিলাম যে সাহেব মুস্তাফিজ তিনি মন্ত্রীদের নামটা এমনভাবে তিনি উচ্চারণ করেন, মনে হয় যে তার ভাই হয়, ছোট ভাই, এমনভাবে বলেন। আমি তাকে একটা পরামর্শ দিব যে আপনি যে সময় টকশোতে আসবেন, সমালোচনা করেন, আপত্তি নাই, কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন। এটা আমার পরামর্শ, আপনি চিন্তা করবেন। কারণ আপনি আচ্ছা, আমি আন্তরিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখিত। জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন প্রধানমন্ত্রী ডাকেন। রাজনৈতিক উপদেষ্টা Please. রাশেদ খান, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার নাম ধরে বলার জন্য। আপনি বললেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আপনি মানে তার নামটা ধরে উচ্চারণ করেন, না, এগুলো আমি ঠিক না। আপনার কাছে Please. ফর্মালি ওনার কাছে দুঃখ প্রকাশ আপনি করছি যে অবশ্যই টকশোতে আমি আপনি এখন থেকে ফর্মাল ওনাকে ল্যাঙ্গুয়েজে মানুষের প্রধানমন্ত্রী নামটা রাজনৈতিক বলবেন। উপদেষ্টা রাশেদ আপনি খান বলে আমাকে না, এটা সবার ক্ষেত্রে। না, আপনি sorry, যদি ভুল এইটা হয়ে না গেছে শেখেন, আপনি কি রাজনীতি করবেন? আপনি আমি- বলেন নতুন বন্দোবস্তের রাজনীতি, এটা কি আপনার নতুন বন্দোবস্তের আমার রাজনীতি? ভুল হয়ে গেছে, যে আমি- স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন বলবেন, এটা কি আপনার নতুন বন্দোবস্তের রাজনীতি? আচ্ছা, শেষ করি আমার বক্তব্য। আমার মন চাইলে আমি অবশ্যই বলবো। জুলাইয়ের স্পিরিট কি এইটা যে থানা থেকে চাঁদাবাজদেরকে হান্নান মাসুদ এমপি সাহেব তিনি সারিয়ে আনবেন? জুলাইয়ের স্পিরিট কি এইটা যে আওয়ামী লীগের বাসায়, আওয়ামী লীগের এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি করবে? এখনো কেউ কেউ জেলে আছে যারা নাহিদের খুব ঘনিষ্ঠ ছিল। আচ্ছা, জুলাইয়ের স্পিরিট কি এইটা যে আসিফ মাহমুদের বিরুদ্ধে এত এত অভিযোগ? জুলাইয়ের স্পিরিট কি এইটা যে আসিফ মাহমুদের এপিএস দুর্নীতি করবে? জুলাইয়ের স্পিরিট এইটা যে বাংলাদেশের সরকারের ছাত্র উপদেষ্টা থেকে কাউকে না জানিয়ে বেসরকারি সফরে আপনি দুবাই চলে যাবেন? দুবাই কেন গিয়েছিলেন? কি রাখতে গিয়েছিলেন? জুলাইয়ের
স্পিড কি এইটা? সেগুলো বলেন, কি রাখতে শেষ গেছেন? করি। জুলাইয়ের স্পিড কি এইটা যে আপনি তদবির বাণিজ্য করবেন? জুলাইয়ের স্পিড কি এইটা যে আপনি এনসিটিভি কেলেঙ্কারির সাথে জড়াবেন? জুলাইয়ের স্পিড কি এইটা যে আপনি ডিসি নিয়োগের কেলেঙ্কারির সাথে জড়াবেন? এরকম কত কত কেলেঙ্কারি আছে ভাই। এই 18 মাসের কেলেঙ্কারি বলতে গেলে আমি তো আর কথাই বলতে পারবো না। শোনেন, জুলাইয়ের স্পিড কি এইটা যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না? এরপরে এই কথা বলার পরে জামাতের নেতৃত্বকে গ্রহণ করলো নাহিদ ইসলাম। জুলাইয়ের স্পিডকে এইটা যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলল জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি, জামাত সংস্কার চায় না, জামাত ভণ্ডামি করছে, জামাতের সাথে ইসলাম যায় না। এত কথা বলার পরে আবার জামাতের কলে গিয়ে বসা, এটা কি জুলাইয়ের স্পিড? জুলাইয়ের স্পিডকে এইটা হাসনাত আব্দুল্লাহ বলল জামাত কি ইসলামিক দল? এখন সে জামাতের শিশু হয়েছে। জুলাইয়ের স্পিডকে এইটা আপনি সাইফ মুস্তাফিজ বললেন জামাতের সাথে যাবেন না, আপনারা জামাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, এরপরে জামাতের কাছ থেকে আপনি আসন নিয়ে নিলেন। তা জুলাইয়ের স্পিড তো এইটা না। জুলাইয়ের স্পিডকে এইটা আপনি বললেন যে রেকর্ডেড। আমি আজকে বলছি, কখনো যদি আপনার এনসিপি জামাতের সাথে যায়, সংরক্ষিত নারী আসনের এমপি আমি হব না, মনিরা শামীম বলেছিল। তারপরে সে এমপি হওয়ার জন্য কি না করলো দেখেন। তো জুলাইয়ের স্পিড তো এগুলো না যে আপনি নতুন বন্দোবস্তের রাজনীতি করছেন, তো নতুনটাই করেন। আপনি কেন জামাতের সাথে গেলেন? জামাত তো ভণ্ডবস্তের রাজনীতি করে। জুলাই স্পিড কেইটা যে জামাত ইসলাম বলল বিদেশিদের সাথে বৈঠক করে যে আমরা ক্ষমতায় গেলে কোথায় বলেছি শরিয়া আইন বাস্তবায়ন করবো, সংসদে এখন সারাদিন বলছে শরিয়া আইন চাই। তো কাদের সাথে আপনারা জোট করেছেন? জুলাইয়ের স্পিড তো এটা না। জুলাইয়ের স্পিড ছিল দেশের পুনর্গঠন, রাষ্ট্রের পরিবর্তন। আচ্ছা, আপনারা তো খুব ফেরেস্তা, তাই না? 18 মাসে খুব ফেরেস্তাগিরি করেছেন। মানুষ তো আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। আপনারা বললেন না যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি এই মানতেছে না, সেই মানতেছে না। তারপরেও কেন মানুষ বিএনপিকে ভোট দিল? গণভোট নিয়ে, জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপির অবস্থান সেই সময় যা ছিল এখনো তাই আছে। মানুষ কেন আপনাদেরকে ভোট দিল না? সেই প্রশ্নটা নিজের কাছে করেন। শোনেন, জামাতের সাথে যতদিন থাকবেন বড় হইতে পারবেন না। জামাতের সাথে থেকে জামাতের যে ভণ্ডামি সেটা শিখতেছেন, বরং পরিশীলিত রাজনীতি করেন। জি, কি প্রশ্ন করেন? ভোট দেয় নাই, ভোট বিএনপি কে দিয়েছে, কারেক্ট। কিন্তু আমি তো দেখতেছি ধরেন এনসিপি একটা নতুন দল, মাত্র 1 বছরের মাথায় নির্বাচন করে তারাও তো 6টা আসন পাইছে এবং সংরক্ষিত আসন 2টা, 8টা। মানে বাংলাদেশের ইতিহাসে তো মানে এই 1 বছরের দলের কোন পার্টির এই 6টা আসন পাওয়া বিরল ঘটনা। এটা কি দেখেন, এটা কিভাবে হলো? তার সাথে তো আমি একমত। নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছে, তবে 2 তারিখে 2 আগস্ট আনু মোহাম্মদ স্যারের নেতৃত্বে যে দ্রোহযাত্রা হয়েছিল সেটার ঐতিহাসিক গুরুত্ব আছে। কারণ ওই দিন আব্দুল কাদেররা যে প্রোগ্রাম ঘোষণা করেছিল সেই প্রোগ্রামটা বাস্তবায়িত হয়নি। তখন কিন্তু এই আনু মোহাম্মদ স্যারদের দ্রোহযাত্রায় লাখো মানুষ যুক্ত হয়েছিল। আপনি বাম বলে কাউকে ছোট করবেন, প্রগতিশীল বলে কাউকে খাটো করবেন, এটা হইতে পারে না। জুলাইয়ের সময় ডানের ভূমিকা আছে, বামের আছে, মধ্যপন্থী ভূমিকা আছে। জুলাইয়ের সময় সমস্ত রাজনৈতিক দলের ভূমিকা আছে, নাহিদ ইসলামদের ভূমিকা আছে। আমরা তো কেউ বলছি না যে নাহিদ ইসলামদের ভূমিকা নাই। আপনি আমাকে বললেন জুলাইয়ের সময় আপনি কোথায় ছিলেন, কই ছিলেন? আহনাব সাইদ খানকে জিজ্ঞেস করবেন রাশেদ খান কোথায় ছিল, আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন। শুনেন, জুলাইয়ের সময় সর্বপ্রথম আমি যাচ্ছি সাইদ, এইটা আমাকে শেষ করতে হবে। জুলাইয়ের সময় সময়টা কন্ট্রোল করতে হবে। কমিউনিকেশন নাহিদ ইসলামদের, সেটা আমি করে দিয়েছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আপনার সুযোগ পেলে আবার আসবো। সাইফ, আপনি বলেন। সাইফ, আপনি বলেন। প্রথমে আমি আমার ক্ষমা চেয়ে আমি আমার রাশেদ খানকে কি বলে সচিব পদ, জাস্ট 2 মিনিট। সচিব পদমর্যাদার প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান যে মিথ্যা প্রোপাগান্ডাগুলো আসলে নিয়মিতভাবে ছড়িয়ে যাচ্ছে, সেটা আসলে ওনাকে আমি বলবো যে একটু প্রমাণ সহ দিক। এই যে দুর্নীতি করার কথাগুলো বলেন, অমুক তমুক ছাত্র, তাদের পিএস, এত অভিযোগ প্রমাণিত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেন। এখন তো আপনারা সরকারের দায়িত্বশীল জায়গায় আছেন, আপনার প্রধানমন্ত্রীর খুব গুরুত্বপূর্ণ কাছের লোক, তার কথাগুলাই আপনি বলেন। তো সেই জায়গা থেকে আপনারা ব্যবস্থা নেন, এটা একটা। তারপরে যারা বলছেন যে যাদের সাথে জোট করছেন, দেখেন আমি এখনও স্ট্রেট ফরওয়ার্ড এখানে বলছি যে আমি চাই যে এনসিপি স্বতন্ত্র রাজনীতিটা আগাক। ইলেকটোরিয়াল জোটের জায়গাটাই সে সময়ে আমরা যে সিদ্ধান্ত আমাদের দল থেকে নেওয়া হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি, এবং যেই দলের সাথে জোট করা হয়েছে তাদেরকে সে যেভাবে ব্যাখ্যা করছেন, এই দলের সাথেই তো তাদের দীর্ঘ 15-20 বছরের একটা সম্পর্ক ছিল। তাদের সাথে তারা ক্ষমতা একসাথে বসেছে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, রাজনৈতিক প্রাসঙ্গিক করার জায়গা থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বিএনপির যে কত বড় একটা অবদান সেটা মনে হয় সেই ইতিহাস উনি জানেন না। তো এই দলকে নিয়ে যে তাদের এত অ্যালার্জি, তাহলে সেটাকে নিয়ে সবার আগে কোশ্চেন করা উচিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে, তারপরে নাহিদ ইসলাম বা এনসিপিকে নিয়ে আপনারা প্রশ্ন করেন। ইলেকটোরিয়াল জোটটা কি এবং কোন জোটের ফরম্যাটে কীভাবে আসে এটা মনে উনি জানেন না। তারপরে উনি আরও যে জায়গাগুলো বলছেন যে এই যে ইতিহাসের জায়গাটা বারবার ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আমি বারবার বলছি, দেখেন আজকে আমাদের টকশোর ভিতরে একটা মানে মেজর টাইম চলে গেছে
আমরা এই নিয়ে ডিবেট করছি, মানে কাদা ছোড়াছড়ির কথা করতে। কিন্তু এখানে কিন্তু আমি প্রথমেই শুরু করেছিলাম যে মানুষের গ্যাসের বিলের সমস্যা, এখানে বিদ্যুৎ নেই, মানুষের খাবারের কষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের 6 মাসে একটা কর্মসংস্থানও হয়নি। যেটা হয়েছে তাদের দলের এই যে রাশেদ খানদের মতো যারা আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকে হয়তো পদায়ন করা হয়েছে। তারপরে সালাউদ্দিন আহমেদ নিজের ছেলেকে বসিয়েছেন, এই রকম কিছু পদায়ন হয়েছে। কিন্তু যে সাধারণ মানুষকে তারা স্টেটমেন্টগুলো দিয়েছে সেই সমাধানগুলো কিছু হয়নি। আমরা বারবার এই বিতর্ক করতে চাই না ইতিহাসে কার কতটুকু অবদান। বাংলাদেশের সাধারণ মানুষ জানে যে তারা কার ডাকে রাজপথে নেমেছিল। 17 বছর ধরে তারেক রহমান অনেকবার এক দফার ঘোষণা দিয়েছেন, আনোয়ার মোহাম্মদরা অনেকবার এক দফার ঘোষণা দিয়েছেন, প্রত্যেককে আমরা সমীহ করে সম্মান করি। কিন্তু প্রকৃত অর্থে যার ডাকে মানুষ সাড়া দিয়েছেন তারটাই আমরা কথা বলছি, তার জায়গাটাই আমরা বলছি। তো এই জায়গাগুলো যদি অস্বীকার করে, ইতিহাসকে বিকৃত করে, তারা নিজেদের বর্তমান পরিস্থিতির দায়গুলোকে এড়িয়ে যায়। বর্তমানে যে সংকটগুলো চলছে, সাধারণ মানুষগুলো বাজারে যে 1000 টাকা খরচ করে, মানে দেখা যাচ্ছে যে 2-3 দিনের বাজারও যখন কিনতে পারছেন না, সেটা তারা আমলে নেয় না। তারা ভুলে যায় 17 বছর ধরে তারা কতটা কষ্টের সাথে, কতটা লড়াইয়ের সাথে তারা গিয়েছিল, এবং বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন তারা দেখেছিল 6 মাসের মধ্যেই তারা সেটাকে একদম ধুলণ্ঠিত করে ফেলেছে। গণভোটের যে গণরায়, সে বারবার বলছে যে বাংলাদেশের মানুষ যে তাদেরকে ম্যান্ডেট দিয়ে এনেছে, সেই জায়গায় যে প্রধান যে ম্যান্ডেটের জায়গাটা ছিল যে গণভোটের গণরায়, সেটাকে তারা উড়িয়ে দিয়েছে। তো এত প্রতারণার পরও রাশেদ খানরা যে এত বীরত্বে এই কথাগুলোকে বারবার বলে যায়, সেটা আসলে বাংলাদেশের জন্য খুবই আনফরচুনেট। আপনার কাছে যাচ্ছি, আপনি একদম সংক্ষিপ্ত 30 সেকেন্ডের মধ্যে আপনি শেষ করুন। জুলাইয়ের সময় তো কোটি কোটি মানুষ রাজপথে ছিল। আপনারা তো 36 জুলাই পদযাত্রা করলেন। সেই কোটি কোটি মানুষ কেন আপনাদের আহ্বানে নেমে এসে বিএনপির পতন ঘটাইতেছে না? একবার কি মনের মধ্যে প্রশ্ন জাগে না? আমার কথা স্পষ্ট। জুলাইয়ে আমি বলছি না নাহিদ ইসলামের ভূমিকা না, আমি তো আগেই বলেছি। কিন্তু আপনি যে আমার তারেক রহমান সাহেবকে নিয়ে মায়া হচ্ছে যে তার রাজনৈতিক উপদেষ্টার আইকিউ লেভেল একদম সংক্ষেপে লো, হাতে সময় একেবারে জুলাই পদযাত্রা করে আমরা নাকি মানুষকে নামাইতে যাচ্ছি। আমরা শেষ করতে বাধ্য হচ্ছি। মানুষের অধিকার তারেক রহমান, ধন্যবাদ রাশিদ খান, আপনি এই ব্যাপারটা আমি বলবো কাকে আপনি ধন্যবাদ এবং আমরা প্রত্যাশা করব এই অভিযোগগুলো নিয়ে রাশেদ খান সহযোগিতা করবে সাইফকে, যাতে সর্বশেষ কথা আমার প্রশ্ন হলো নেপালে যদি আমরা একেবারে শেষ করে বলি, ক্ষমতায় যেতে পারে, রাশেদ খান আপনারা কেন বাংলাদেশের সহযোগিতা করবেন, জামাতের বিরুদ্ধে আসতে বলছিলেন না? সেই জামাত কি ধন্যবাদ রাশেদ, ধন্যবাদ সাইফ। দিয়েছে যে সেই মধুকে দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি।